সচিবালয়ে রোববার সরকারের উপদেষ্টা ও সচিবরা গাড়ি নিয়ে প্রবেশ করলেও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা ডিজিটাল পাস দেখিয়ে পায়ে হেঁটে যান নিজ নিজ দপ্তরেই। এদিকে গাড়ি ঢুকতে না পারায় সচিবালয়ের সামনে সড়কে রাখায় তৈরি হয় জটলা। আমরা পূর্বে কোনো নির্দেশনা পাইনি, এখন হোন্ডা নিয়ে ভিতরে ঢুকতে পারতেছি না। এখন আমরা বাইক নিয়ে নিরাপদে অফিস করব না বাইক পাহারা দেব, আর এরা তো দায়িত্বও নিবে না একটা বাইকের। এদিন খবর সংগ্রহের জন্য প্রবেশ করতে না পারলেও সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠনের নেতাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। পরে সচিবালয়ের সামনের ফুটপাতে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। সেক্ষেত্রে নীতিমালাতে আমরা কিছু পরিবর্তন আনব। সাংবাদিক নেতারা জানান, সোমবার থেকে অস্থায়ী কার্ড নিয়ে খবর সংগ্রহ করতে হবে। তবে শিগগিরই স্থায়ী অস্থায়ী কার্ডের জন্য সব গণমাধ্যমের কাছে আবেদন চাওয়া হবে। বিএসআরএফ এর যারা সদস্য আছেন তাদের তো তালিকা আমাদের কাছে আছেই। এর বাহিরে যারা এখানে আমাদের সদস্য না, আপনারা এখানে কাজ করেন, প্রত্যেকেই যার পিআরও যারা আছেন বিভিন্ন মন্ত্রণালয়ে যে যার বিটে কাজ করেন, তাদের যে মন্ত্রণালয়ের যে পিআরও আছেন, পিআরওর সাথে যোগাযোগ করলে আপনাদের নাম এবং ঠিকানা দেওয়া হলে আপনাদের প্রতিষ্ঠানের এবং আপনার নাম, হাউজের নাম দেওয়ার পরপরই তারা অস্থায়ী পাস রেডি রাখবেন। এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসগুলোর কার্যক্রম নগর ভবন সহ অন্যান্য স্থান থেকে চলছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণাপত্রে কি কি থাকবে তা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন। ঘোষণাপত্রের বিস্তারিত তুলে ধরেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। বলেন, জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র পাঠ করা হবে তা বাংলাদেশের একটি লিখিত দলিল হয়ে থাকবে। আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে। ছাত্র নেতাদের আশা, মঙ্গলবার শহীদ মিনারে জড়ো হবে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্বজন, বৈষম্য বিরোধী সর্বস্তরের মানুষ। মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। 24-এর রক্ত ঝরা, 24-এর শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। আমরা মনে করি আমাদের এই 24-এর রক্ত ঝরানোর মধ্য দিয়েই, শহীদদের রক্তের বিনিময়েই নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে হবে। সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, 5 আগস্টই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা উচিত ছিল, তাহলে ষড়যন্ত্র করার সুযোগ পেত না পতিত আওয়ামী লীগ সরকার। আমরা যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। 2000 শহীদ ও 20,000-এর বেশি আহতের রক্তের উপর তৈরি হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অধ্যায়। বঞ্চিত করে রাখা হয়েছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কাঠগড়ায় দাঁড় করাতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে 15 ডিসেম্বর দিল্লিকে চিঠি দেয় ঢাকা। তার কোনো জবাব দেয়নি ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপেক্ষার সময় পেরোলেই দেয়া হবে তাগাদাপত্র। এমন আলোচনার মধ্যেই 27 ডিসেম্বর ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংলাপ শেষে উপদেষ্টা মাহফুজ আলমও বলেন, বিষয়টি বুঝতে পেরেছে অন্তর্বর্তী সরকার, তবে এই নিয়ে কোনো হঠকারী পদক্ষেপ নেওয়া হবে না। একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনাকে ফেরত দেবেন না, বা এটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার, সেটা আমি যেটা বলছি, আমি একটা কথাই বলেছি, সেটা হচ্ছে প্র্যাগম্যাটিজম দরকার। কোনো রকম হঠকারিতা আমরা করতে পারি না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের অখণ্ডতা, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সোভরেনিটি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য প্রাইম।
পরে মাহফুজ আলম জানান, আওয়ামী লীগ পররাষ্ট্রনীতিতে দেশের চেয়ে দলকে বেশি গুরুত্ব দিয়েছে। সেই অবস্থার পরিবর্তন চায় অন্তর্বর্তী সরকার। গত সরকার হঠকারিতার চেয়ে যেটা বেশি করেছে সেটা হচ্ছে যে এক ধরনের নতজানু একটা পররাষ্ট্রনীতি তারা নিয়েছে। আর আমাদের সরকারের জায়গা থেকে আমরা চেষ্টা করছি ফ্র্যাগমেন্টিজমের জন্য, যদি আমাদের কোনো রকম হঠকারিতা বা কোনো রকম ভুল থাকে সেটা আমরা শুধরানোর চেষ্টা করি। কিন্তু এটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি। যদি আমরা দেখি যে কোনোভাবে আমাদের কোনো কাজের কারণে আমরা এটা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের জায়গা থেকে এটা কোনোভাবে গুরুতর হয়ে উঠছে, আমরা সেই ক্ষেত্রে রেস্ট্রেন্ট অবলম্বন করি এবং আমরা চেষ্টা করি যে বাংলাদেশের স্বার্থটাকে সবার আগে রাখার জন্য। জানতে চাওয়া হয়, ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে জুলাই আগস্ট গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য দিতে দেরির কারণ। উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব জানান, এই নিয়ে সংলাপে কোনো আলোচনা হয়নি। আজকের এখানে এটা আলোচনা হয়নি। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরীক্ষা শেষে ছুটি কাটাতে নানা বাড়িতে যায় রওশন। রোববার দুপুরে মামাতো ভাই আফিফ ও রাহি সহ স্থানীয় বন্ধুদের নিয়ে ফুটবল খেলতে যায়। খেলা শেষে নদে গোসল করতে নেমে ডুবে যায় 5 জন। স্থানীয়রা 2 জনকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ হয় 3 জন। পরে ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার করে মরদেহ। দ্রুত গতিতে আইসা আমরা ডুবুরিকে ডুবাইতে নামায় তারপর আমরা পরপর 3টা লাশ আমরা উদ্ধার করে আমরা ওই উদ্ধারকারীর স্বজনকে আমরা হস্তান্তর বুঝাই দিই। স্বজনদের অভিযোগ, ঘটনাস্থলে অবৈধভাবে বালু তোলার কারণে তৈরি হয়েছে গভীর গর্তের। ড্রেজার মেশিনে সৃষ্ট গর্তের কারণেই এই দুর্ঘটনা। এই সময় তো নদীতে পানি থাকার কথা ছিল না, ড্রেজারে বালু তোলার কারণে অনেক গভীরের কারণে তারা আর পানি থেকে উঠতে পারে নাই। 5 জনই পানির ভিতরে পড়ে, 2 জনকে জীবিত উদ্ধার করে এলাকাবাসী, অতঃপর 3 জনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘটনা তদন্তে কমিটি গঠন সহ শোকাহত স্বজনদের সহায়তার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে আমরা দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করব, যে এই ঘটনাটি কী কারণে ঘটলো এবং কি নিহতদের পরিবারকে যে কোনো ধরনের সহায়তা সহ পরবর্তীতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। একই বাড়িতে 3 শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যেখানে শেষ সেখান থেকেই শুরু করতে হবে, ধরে রাখতে হবে শিরোপা। শেষ অনুশীলনে সিরিয়াস ফরচুন বরিশালের সবাই। শান্ত, মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম, বিদেশিরাও ঘাম ঝরালেন। তামিমের সাথে ওপেনিংয়ে শান্ত থাকছেন। দল কম্বিনেশনও চূড়ান্ত হয়ে গেছে। প্রতিপক্ষ আসরের সবচেয়ে দুর্বল দল বললে ভুল বলা হবে না। ম্যাচ শুরুর 20 ঘন্টা আগেও মাত্র 3 জন বিদেশি দলের সাথে তাসকিন, বিজয়, আকবর থাকলেও কম্বিনেশন খুব একটা ভালো নয়। তারপরেও মাঠের লড়াইয়ে ছাদ দিতে নারাজ রাজশাহী। I'm a defending champion, will definitely try to defend the title. And individually I'll just try and do my best because আমি একটু সবসময় একটা কথা বলতে পারি, if you do the right things and if you prepare well then you're good. Played for Bangladesh like Yasir Taskin. দারুণ অনুশীলন হয়েছে, আমরা প্রস্তুত। ওরা অনেক ভালো দল, তবে টি-20তে যে কোনো দল জিততে পারে। আমরা আমাদের খেলায় মনোযোগ দিচ্ছি। সন্ধ্যার ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন রংপুর এগিয়ে থেকে মাঠে নামবে। সোহান, রানা, মাহেদির সাথে হেলস, খুশদিল, টেইলর, ইফতেখার তাদের বড় শক্তি। কিছুটা খর্বশক্তির ঢাকার লড়াইয়ের বাজি হবেন মুস্তাফিজ, লিটন, সাব্বিররা। বিপিএল এ আমি আগেও খেলেছি, এটা অন্যতম সেরা একটা লিগ। লিটন, মুস্তাফিজ সুপারস্টার, ওরা ভালো করলে ফল আসবেই। বিপিএল এ শুরুর দিকে উইকেট থাকবে ব্যাটিং ফ্রেন্ডলি। প্রথমে ব্যাট করে 160 থেকে 170 রান তোলা কঠিন হবে না, তবে 180-র উপর চেস করা কঠিন হবে এই উইকেটে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।